স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ক্লাসে আমরা পড়েছি ভাষার উপরে দুটি ক্লাস আমরা সম্পন্ন করেছি। সেখানে ভাষার প্রয়োজনীয়তা, শ্রেণীবিভাগ এগুলো একটি ক্লাসে আলোচনা হয়েছে, সাধু চলিতের পার্থক্য সহ। দ্বিতীয় ক্লাসে আমরা বাংলা শব্দের শ্রেণীবিভাগ উৎস অনুসারে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। আজকের পাঠ হলো বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। তো তোমরা একটু তোমাদের নোটবুকে লিখে নাও, বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, যেটা আমাদের এই লাইভ ক্লাসের শিরোনামে আমি উল্লেখ করেছি যে অধ্যায় 1 পরিচ্ছেদ 2। হ্যাঁ, অধ্যায় 1-এর পরিচ্ছেদ 1 ছিল ভাষা, 2 হলো বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, এই এর মানে বাংলা ব্যাকরণের, এখানে এর বলতে বোঝানো হয়েছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। মানে বাংলা ব্যাকরণ কি কি বিষয় নিয়ে আলোচনা করে। আমরা যদি ব্যাকরণ শব্দটা বিশ্লেষণ করি, যে ব্যাকরণ এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো বি যোগ আ যোগ ক্রি যোগ অনট থেকে অন এসেছে। এই অন যেটা, এই অনটা মূলত অনট থেকে এসেছে। হ্যাঁ, তো অনট প্রত্যয় যেখানে থাকে তার ট বাদ পড়ে যায়, বাদ পড়ে বা ইথ হয়, ইথ হয়ে শুধু অন থাকে। তো এখন দেখো, এই বি যোগ আ যোগ এই যে ক্রি আছে, এই ক্রি মানে হলো রি। আমরা প্রত্যয় পড়েছি এর আগেও একবার, তোমরা সপ্তম শ্রেণীতেও পড়েছো, হ্যাঁ নবম শ্রেণীতেও পড়েছো। যারা দশম শ্রেণীতে আসো তারা জানো, যারা নবম শ্রেণীতে পড়ো তারাও হয়তো জানো। তো এই রিকার পরিবর্তন হয়ে অর হতে পারে, গুণে অর হয় বা বৃদ্ধিতে আর হয়। এই রিকারটা পরিবর্তন হয়ে গুণের কারণে অর হয়, বৃদ্ধিতে আর হয়। হ্যাঁ, তো আমরা এখানে এই রিকার পরিবর্তে অর গুণ করে অর লিখছি, আর এই অন এখানে লিখে দিলাম। এখন দেখো, বি যোগ আ যোগ, এখন এই যে ক রয়েছে, এই অয়ের যেহেতু কোনো কার নেই সেহেতু এটা বাদ পড়ে যাচ্ছে। আর এইখানে রয়ের নিচে হর্ষচিহ্ন আছে, তার মানে এর মধ্যে অ নেই। এই অটাকে যদি আমরা এই রয়ের মধ্যে প্রবেশ করাই তাহলে কিন্তু একটা পূর্ণ র হয়ে গেল, এই হর্ষচিহ্নটা উঠে গেল। এরপরে এই অয়ের পরে এখানে ছিল দন্ত ন। এখন যেহেতু র আছে, তারপরে নত্যবিধানের নিয়ম অনুযায়ী মূর্ধন্য ন হবে। দেখো, এখানে অয়ের পরে দন্ত ন আছে। হ্যাঁ, অয়ের পরে দন্ত ন, কিন্তু এইখানে তো র আছে। আমরা জানি তৎসম শব্দে রি র শয়ের পরে নয়ের প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য ন হয়। হ্যাঁ, রি র শয়ের পর তৎসম শব্দে ন ধ্বনির প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য ন হয়। তো এজন্য এখানে দন্ত ন থাকলেও এটা মূর্ধন্য নতে পরিবর্তিত হয়েছে। তো আমরা পেয়ে গেলাম করণ। এরপরে আরও একটি মজার বিষয় আছে। মজার বিষয়টা হলো এই যে হ্রস্বইকার তারপরে আকার। আমাদের স্বরসন্ধির একটা সূত্র আছে, ই বা ই এর পর ই বা ই ছাড়া আমার এই লেখা কি দেখা যাচ্ছে পাশের?
ই বা ই ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে, অন্য স্বরবর্ণ হলে থাকলে এই হ্রস্ব ই বা দীর্ঘ ই পরিবর্তন হয়ে জ হয় এবং জকে জফলা হিসাবে লেখা হয়। আমি আবার বলি, আমাদের স্বরসন্ধিতে একটা নিয়ম আছে, হ্রস্ব ই বা দীর্ঘ ই এর পর হ্রস্ব ই বা দীর্ঘ ই ছাড়া অন্য স্বরবর্ণ হলে এই পূর্ববর্তী হ্রস্ব ই দীর্ঘ ই যেটা থাকবে এটা পরিবর্তন হয়ে জ হয়, জকে কখনো হিসাবেও লেখা হয়। আমরা জানি জয়ের সংক্ষিপ্ত রূপ হলো জফলা। জয়ের সংক্ষিপ্ত রূপ হলো কি? জফলা। তো আমাদের এই এখন দেখো এই ব এই হ্রস্বইকার পরিবর্তন হয়ে, এই যে হ্রস্বইকার আছে এই হ্রস্বইকার পরিবর্তন হয়ে জফলা হয়েছে এবং এই আয়ের সংক্ষিপ্ত রূপ আমরা আকার পাবো। আয়ের সংক্ষিপ্ত রূপ আকার। আর হলো যোগ এই করণ, করণ, তাহলে কিন্তু আমরা শব্দটা পেয়ে গেলাম ব্যাকরণ। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দেখো অনেক মজার বিষয়টা যে আমরা এখানে উপসর্গ, দুটো উপসর্গ যুক্ত হয়েছে, একটা ধাতু আছে, হ্যাঁ, ক্রিয়া প্রকৃতি, আর তারপরে একটা প্রত্যয় আছে, হ্যাঁ, অন প্রত্যয়। তো এই যে ব্যাকরণ শব্দটা একটা বিশেষ্য পদ, ব্যাকরণ একটা বিশেষ্য পদ। তো যেহেতু কৃৎ প্রত্যয়ের মাধ্যমে গঠিত এই শব্দটা হয়েছে, হ্যাঁ, তো কৃৎ প্রত্যয়ের মাধ্যমে বা প্রত্যয়ের মাধ্যমে বিশেষ্য বা বিশেষণ পদ গঠিত হয়। হ্যাঁ, প্রত্যয়ের মাধ্যমে বিশেষ্য বা বিশেষণ পদ গঠিত হয়। আবার এই এখন এই ব্যাকরণ, ব্যাকরণ কি বা কাকে বলে এটা তোমরা পূর্বের শ্রেণীগুলোতেও পড়েছ, আজকেও আমরা আরেকবার শুনবো। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে পুস্তক পাঠ করিলে শুদ্ধ, যে পুস্তক পাঠ করিলে ভাষাকে শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহাকে ব্যাকরণ বলে। তো এখন এই যে ভাষাকে শুদ্ধরূপে লিখিতে পড়িতে বলিতে পারা যায়, এখন কিন্তু ব্যাকরণের সংজ্ঞাটা আর এরকম নেই। এখন হলো ভাষার বিচার বিশ্লেষণপূর্বক যে পুস্তক প্রণয়ন করা হয় তাকে ব্যাকরণ বলে। ভাষার আমরা একটু ব্যাকরণ এর সংজ্ঞাটা লিখে নেই। ভাষার বিচার বিশ্লেষণপূর্বক, বিচার বিশ্লেষণ, বিচার বিশ্লেষণপূর্বক, ভাষার বিচার বিশ্লেষণপূর্বক যে পুস্তক প্রণয়ন করা হয়, যে পুস্তক প্রণয়ন করা হয়, প্রণয়ন করা হয় তাকে ব্যাকরণ বলে। আচ্ছা দেখো এখানে এই যে বিচার বিশ্লেষণ, এটা হলো ব্যাকরণের মূল কাজ। হ্যাঁ, অর্থাৎ ব্যাকরণ অ্যানালাইসিস করে ভাষাকে নিয়ে, বা ভাষাকে নিয়ে অ্যানালাইসিস করে যে পুস্তক লেখা হয়, বই লেখা হয়, এই বইটাই হলো ব্যাকরণ বই, বা এই বিষয়গুলোই হলো একত্রে ব্যাকরণ। এখন বিচার বিশ্লেষণ করতে গেলে ভাষার, পৃথিবীর প্রত্যেক ভাষারই 4টি অংশ রয়েছে। পৃথিবীর প্রত্যেক ভাষারই 4টি অংশ রয়েছে। এই মৌলিক অংশ থাকে পৃথিবীর প্রত্যেক ভাষারই, দেখা যায় প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। এই মৌলিক অংশগুলো নিয়ে ব্যাকরণ আলোচনা করে। হ্যাঁ, তো এই মৌলিক অংশ কি কি? ব্যাকরণের 4টি মৌলিক অংশ, ব্যাকরণের 4টি মৌলিক অংশ। এটা শুধু বাংলা ভাষাই না, পৃথিবীর সব ভাষাতেই ব্যাকরণের 4টি মৌলিক অংশ লক্ষ্য করা যায়। 1 নম্বরে হলো ধ্বনি। ধ্বনি
শব্দ বাক্য আর হলো অর্থ। ধ্বনি শব্দ বাক্য অর্থ। সাউন্ড ওয়ার্ড সেন্টেন্স আর মিনিং। সাউন্ড, এই ধ্বনিকে ইংরেজিতে বলা হয় কি? সাউন্ড। দেখো, ধ্বনিকে ইংরেজিতে বলা হয় সাউন্ড। তারপর ওয়ার্ড, ওয়ার্ড, সেন্টেন্স, সেন্টেন্স, মিনিং, মিনিং অর্থ। এই যে যে চারটি অংশ, এই সংজ্ঞাটাকে কিন্তু আবার এভাবে বলা যায়, ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, বাক্যতাত্ত্বিক, অর্থতাত্ত্বিক বিচার বিশ্লেষণ করে যে পুস্তক প্রণয়ন করা হয় তাকে ব্যাকরণ বলে। হ্যাঁ, এটা ভাষার ধ্বনিতাত্ত্বিক, এই শব্দ বা রূপ, ভাষার ধ্বনি শব্দ বাক্য অর্থকে বিচার বিশ্লেষণ করে যে পুস্তক প্রণয়ন করা হয় তাকেও ব্যাকরণ বলে। তো আসলে ব্যাকরণটা হলো, এখন আমরা জানি যে ভাষা সম্পর্কে কিছু আলোচনা যেখানে থাকে, এটা হলো ব্যাকরণ। এখন কোনো একজন মানুষ এই ব্যাকরণ না পড়েও ভাষা শিখতে পারে, কারণ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সচরাচর ব্যবহার করি, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে ভাষা, এই ভাষা আমাদের সমাজে এরকম অনেকেই আছেন যারা ব্যাকরণ খুব বেশি পড়েন না বা ছোটোবেলা থেকে লেখাপড়াও বেশি করে নাই, তারাও কিন্তু বাংলায় কথা বলতে পারে। এই কথা বলতে পারার জন্য কিন্তু ব্যাকরণ দরকার হয় না। হ্যাঁ, ভাষাকে জানার জন্য, বোঝার জন্য, বিচার বিশ্লেষণ করার জন্য, অ্যানালাইসিস করার জন্য অবশ্যই ব্যাকরণ দরকার। কোনো ভাষায় যদি কেউই ব্যাকরণ না পড়ে, ব্যাকরণ নিয়ে কাজ না করে, তাহলে কিন্তু ভাষা আর সেই সুন্দর পরিশীলিত অবস্থায় থাকবে না। তো এই জন্য ভাষাকে সুন্দর সাবলীল করার জন্য, ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে সুন্দর করার জন্য, বাক্যগুলোকে সুন্দর করার জন্য, ভাষার শ্রীবৃদ্ধির জন্য ব্যাকরণ নিয়ে গবেষণা করা দরকার, ব্যাকরণ নিয়ে পঠন পাঠন দরকার। তো এখন এই যে সব ভাষারই ব্যাকরণের যে চারটা অংশ রয়েছে, এই চারটা নিয়ে, ধ্বনিকে নিয়ে ব্যাকরণের যে তত্ত্ব গড়ে ওঠে সেটাকে বলে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব। হ্যাঁ, ব্যাকরণে ধ্বনিকে কেন্দ্র করে যে তত্ত্ব গড়ে ওঠে সেটাকে বলে ধ্বনিতত্ত্ব, যেটাকে ফোনোলজি বলা হয়। ধ্বনিতত্ত্বকে ফোনোলজি বলা হয়। হ্যাঁ, তো এই শব্দ ব্যাকরণে শব্দকে নিয়ে যে অংশে আলোচনা করা হয় ব্যাকরণের, সেই অংশকে বলা হয় শব্দতত্ত্ব। হ্যাঁ, এই শব্দতত্ত্বকে বলা হয় মরফোলজি। মরফোলজি কি বলা হয়? মরফোলজি। হ্যাঁ, MORPHOLOGY, মরফোলজি। হ্যাঁ, তো এই শব্দতত্ত্ব। এরপরে আছে বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বকে সিনট্যাক্স বলা হয়। বাক্যতত্ত্ব ব্যাকরণের বাক্য নিয়ে যে অংশ গড়ে ওঠে সেটাকে বলে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। হ্যাঁ, সিনট্যাক্স। এরপরে আছে ব্যাকরণের অর্থ। এই অর্থ নিয়ে যে অংশ ব্যাকরণের গড়ে ওঠে এটাকে বলা হয় সিমেন্টিক্স বা অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স। হ্যাঁ, অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্বকে সিমেন্টিক্সও বলা হয়। সিমেন্টিক্স। সিমেন্টিক্স। হ্যাঁ, তো এখন এই যে আমাদের ব্যাকরণে যে তত্ত্বগুলো রয়েছে, তাহলে ব্যাকরণের আমাদের চারটা অংশ রয়েছে। দেখো, বাংলা ব্যাকরণেও এই চারটা আছে, পৃথিবীর অন্যান্য ব্যাকরণের, অন্যান্য ভাষার মতো। ধ্বনি নিয়ে যে অংশ গড়ে ওঠে সেটাকে বলে ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি। এরপরে শব্দ নিয়ে যে অংশ গড়ে ওঠে সেটাকে বলে শব্দতত্ত্ব বা মরফোলজি। বাক্য নিয়ে ব্যাকরণের যে অংশ গড়ে ওঠে সেটাকে বলা হয় বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। এরপরে অর্থ, মিনিং। হ্যাঁ, মিনিং, অর্থ নিয়ে যে অংশ গড়ে ওঠে সেটাকে বলে অর্থতত্ত্ব
অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স। তো এখন আমরা দেখব যে এই ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি। আমাদের বাংলা ব্যাকরণে সহ অন্যান্য সব ব্যাকরণেই প্রথমেই ধ্বনিতত্ত্বের আলোচনা থাকে, এই ফোনোলজি ধ্বনিতত্ত্ব। এই ফোনোলজি বা ধ্বনিতত্ত্বে কি কি আলোচ্য বিষয় থাকে দেখো। ধ্বনিতত্ত্ব, হ্যাঁ, ধ্বনিতত্ত্বে আলোচনা থাকে ধ্বনি, হ্যাঁ, ধ্বনির উচ্চারণ, হ্যাঁ, ধ্বনির উচ্চারণ স্থান, উচ্চারণ রীতি। আমরা তো এগুলো পড়েইছি ইতিমধ্যে। ধ্বনির উচ্চারণ স্থান, উচ্চারণ রীতি, ধ্বনিমূল, হ্যাঁ, ধ্বনিমূল। তারপর হলো তোমার ধ্বনির লিখিত রূপ আছে বর্ণ, হ্যাঁ, বর্ণের সংক্ষিপ্ত রূপ কার, ফলা, হ্যাঁ, যুক্ত ব্যঞ্জন, হ্যাঁ, ব্যঞ্জন, সব বর্ণজাতীয় যা আলোচনা আছে বর্ণের সব আলোচনাই এই ধ্বনিতত্ত্বে হয়। এরপরে আছে তোমার ধ্বনি পরিবর্তন, ধ্বনির পরিবর্তন। এরপরে রয়েছে নত্য সত্যবিধান, নত্য ও সত্যবিধান, সন্ধি ইত্যাদি। এগুলো হলো ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম হলো রূপতত্ত্ব। এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি কি। এখানে শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া, শব্দের সাথে বিভিন্ন অংশ যুক্ত হওয়ার যে বিষয়গুলো, এগুলো শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন দেখো উপসর্গ, প্রত্যয়, হ্যাঁ, তারপর সমাস, তারপর তোমার দ্বিরুক্তি শব্দ, তারপর উপসর্গ, প্রত্যয়, সমাস, বচন, হ্যাঁ, বচন, লিঙ্গ, ক্রিয়ার কাল, পুরুষ, হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ, এগুলো হলো আমাদের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের বাক্যতত্ত্ব এর আলোচ্য বিষয় হলো বাক্যের গঠন, কিভাবে একটা বাক্যকে গঠন করতে হয়, বাক্যের গঠন, বাক্যের প্রকারভেদ, তারপর বাক্যের বিভিন্ন অংশের সংযোজন, বিয়োজন ইত্যাদি। এগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর রয়েছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি কি। এটা খুবই সহজ, দেখো। বাক্যের অর্থ, এরপর রয়েছে যেমন গৌণার্থ, মুখ্যার্থ, হ্যাঁ, বিপরীতার্থক, হ্যাঁ, ইত্যাদি। এগুলো হলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এ হলো আমাদের ব্যাকরণের। তাহলে বাংলা ব্যাকরণের
আলোচ্য বিষয় হলো চারটি মূল বা প্রধান অংশ। বাংলা ব্যাকরণের অংশ হলো চারটি। সব ভাষার ব্যাকরণেই যে চারটি বিশেষ বিষয়ের আলোচনা উপস্থাপিত হয়, যে চারটি মৌলিক অংশ থাকে, বাংলা ব্যাকরণে সেই চারটি মৌলিক অংশ। এক নম্বরে আছে ধ্বনি। দেখো, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনিমূল, বর্ণ, ধ্বনি পরিবর্তন, হ্যাঁ, নত্য সত্য বিধান, সন্ধি ইত্যাদি। শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হলো উপসর্গ, প্রত্যয়, সমাস, দ্বিরুক্ত শব্দ, বচন, লিঙ্গ, ক্রিয়ার কাল, পুরুষ, আরও অনেক আলোচ্য বিষয় রয়েছে, এজন্য আমরা ইত্যাদি লিখেছি। বাক্যের গঠন, বাক্যের প্রকারভেদ, বাক্যের বিভিন্ন অংশের সংযোজন, বিয়োজন ইত্যাদি সহ আরও বিষয়ের আলোচনা থাকে। বাক্যতত্ত্বে বাক্য বিষয়ক আরও আলোচনা থাকে। অর্থতত্ত্বেও অনেকগুলো বিষয়ের আলোচনা থাকে। বাক্যের অর্থ, হ্যাঁ, তো গৌণার্থ, মুখ্যার্থ, বিপরীতার্থক, শব্দের অর্থ, হ্যাঁ, এগুলো শুধু বাক্যের অর্থই নয়, শব্দের অর্থের আলোচনার বিষয়ও এই অর্থতত্ত্বে আলোচিত হয়। তো আমাদের এই হলো আলোচ্য বিষয়গুলো। ব্যাকরণের পরিভাষা সংক্রান্ত কিছু আলোচনা আমাদের এই পাঠে রয়েছে। তো যেমন আমাদের ব্যাকরণে পরবর্তী অধ্যায়গুলোতে যে সকল বিষয়ের বিস্তারিত আলোচনা রয়েছে, সে সকল বিষয়ের সংক্ষিপ্ত কিছু আলোচনা আমাদের আজকের পাঠের মধ্যে রয়েছে। আমরা যে এই যে শব্দগুলো লিখলাম, যে উপসর্গ, হ্যাঁ, উপসর্গ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আছে। এখানে যে উপসর্গ কি, কত প্রকার, একটু সংক্ষিপ্ত আলোচনা আছে। উপসর্গ হলো আমরা জানি যে প্রিফিক্স। যেমন দেখো, শাসন একটা শব্দ, হ্যাঁ, এর আগে যদি আমরা প্রযোগ করি তাহলে হয় প্রশাসন, যদি সুযোগ করি সুশাসন, যদি অনুযোগ করি অনুশাসন, যদি দুযোগ করি দুঃশাসন, হ্যাঁ। তাহলে এই যে অংশগুলো আমরা যোগ করতেছি, এটাই হলো প্রিফিক্স, হ্যাঁ, প্রিফিক্স বা উপসর্গ। উপসর্গ, এই উপসর্গগুলো নতুন নতুন শব্দ যোগ করছে। শাসনের সাথে প্রযোগ হয়ে প্রশাসন, শাসনের সাথে অনুযোগ হয়ে অনুশাসন, হ্যাঁ, অনুশাসন হচ্ছে। আবার শাসনের সাথে সুযোগ হয়ে সুশাসন হচ্ছে। এভাবে শাসন দিয়েই একটা উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে। আবার দেখো, এই প্রত্যয়ের আলোচনা আছে। প্রত্যয় কি? প্রত্যয় হলো সাফিক্স। প্রিফিক্স যেমন পূর্বে বসে শব্দের, প্রত্যয় হলো সাফিক্স, এটা পরে বসে। যেমন আমরা ওই ক্রিযোগ তব্য লিখলাম সমান কর্তব্য, হ্যাঁ, কর্তব্য, এটা হলো প্রত্যয়, এটা হলো প্রত্যয়। তো এই প্রত্যয় হলো পরে বসে শব্দ গঠন করে। এভাবে প্রত্যয়কে প্রধানত আমাদের পাঠ্যপুস্তকে দুইভাবে ভাগ করা হয়েছে। যদিও প্রত্যয় শ্রেণীবিভাগ আরও অন্যরকম, তোমরা এরপরে যদি বাংলায় আরও লেখাপড়া করো, ইন্টারে পড়বা, আরও উচ্চশিক্ষা নিবা, তখন আরও জানতে পারবে যে প্রত্যয়ের শ্রেণীবিভাগ আরও আছে। হ্যাঁ, আমাদের এখানে যদিও বলা হয়েছে প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এই দুই প্রকারের বাইরে আরও আছে প্রত্যয়, 4 প্রকার 5 প্রকারও হয়, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আছে প্রত্যয় 2 প্রকার, কৃত প্রত্যয় আর হলো তদ্ধিত প্রত্যয়। তো এই কৃত প্রত্যয় ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়। এরপরে আবার আছে সাধিত শব্দ 2 প্রকার, নাম শব্দ, ক্রিয়া শব্দ। আবার আছে প্রাতিপদিক। প্রাতিপদিক, দেখো এটা অনেক সময় পরীক্ষায় আসে। প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন নাম শব্দকে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। প্রাতিপদিক বলে, বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে। হ্যাঁ, তো আমাদের এই পরিচ্ছেদে অনুসর্গের আলোচনা আছে। অনুসর্গ কি? অনুসর্গ যেমন ধরো, আমি কি বই নিয়ে স্কুলে আসবে, এই নিয়েটা একটা অনুসর্গ। হ্যাঁ, অনুসর্গগুলো সাধারণত শব্দের পরে বসে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। হ্যাঁ, এগুলো অব্যয়, অনুসর্গগুলো অব্যয়। আসলে অনুসর্গ, প্রত্যয়, উপসর্গ এই সবগুলোই হলো অব্যয় সূচক, কোনোটা শব্দ, কোনোটা অব্যয় সূচক অংশ, কোনোটা অব্যয় সূচক বর্ণ। হ্যাঁ,
তো এভাবে আমরা বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় পাশে একটু দেখো, হ্যাঁ একটু পড়ো, তাহলে তোমাদের বিষয়টা আরও পরিষ্কার হবে, তোমরা আরও ভালো ধারণা নিতে পারবে। আর নিয়মিত আমাদের ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এই ভার্চুয়াল ক্লাস গ্রুপে তোমরা জয়েন করবে, দেখবে এখানে যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা লক্ষ্য করবে। আর বাড়িতে বসে তোমরা পড়ালেখা করবে, বাবা মায়ের কথা শুনবে এবং নিজ নিজ ধর্ম অনুসারে সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।